বিশেষজ্ঞ আইনজ্ঞদের একজনকে ডেকে নিই ওই সিন্ডিকেটে ওই আলোচনাগুলির সময় যে বিষয়গুলো থাকে, তখন তারা সিদ্ধান্ত নেয় যে আমরা ফর্মালি আমাদের স্ট্যাটিউটের আওতায় আমরা তদন্ত কমিটি করবো কিনা। যদি সিদ্ধান্ত তদন্ত কমিটি করবো, তাহলে তদন্ত কমিটি তৈরি করা হবে এবং চার্জশিট গঠন করা হবে, এবং তখন থেকে এটা পুরোপুরি আইনের হাতে চলে আসবে। তখন থেকে আমি সরে যাবো এবং এটা পুরোপুরি আইনের হাতে চলে যাবে। ওই সময় অভিযুক্তকে বলা হবে যে আপনি আপনার তরফ থেকে একজন ব্যক্তি দিতে পারেন, সাধারণত উনি একজন লয়ার দেন, কিংবা উনি ওনার ব্যক্তিগত কাউকে দিতে পারেন। সাধারণত আমাদের ক্ষেত্রে উনি একজন লয়ার দিবে, এবং আমরা আমাদের টিম তখন দিব, দিয়ে আমরা সম্পূর্ণ নিউট্রাল হয়ে যাব, এবং এটা তদন্ত চলতে থাকবে। ওই তদন্ত সাধারণত দ্রুততম হয়, যেটা এর আগে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি থাকে, করাই থাকে কিছু তদন্ত কমিটিটা করার পরে ওই রিপোর্টের ভিত্তিতে তারপরে আমরা সিন্ডিকেটের পক্ষে পার্মানেন্ট অ্যাকশন নেওয়া শুরু করি। এই প্রক্রিয়াটা এটা লং, কিন্তু এটা প্রত্যেকবার এভাবেই করতে হবে, এবং সেই অনুযায়ী আমরা প্রায় কিছু ক্ষেত্রে যে চার্জশিট গঠন করে অ্যাকশন নিচ্ছি, সেটা হচ্ছে ওই প্রক্রিয়া শেষ করতে পেরেছি। যাদের বিরুদ্ধে স্যার অ্যাকশন নেওয়া হয়েছে বা নেয়ার প্রসেসিং এ আছে স্যার, এটা যদি স্যার আপনি চলে যান, মানে স্যার আপনি চলে যান, এটা তো স্যার অফ হয়ে যেতে পারে, বা এটা আমি যেটা করতে পারি প্রশ্ন বলতে ফ্যাক্ট হচ্ছে যে আমি এখন পর্যন্ত যুদ্ধ করেছি তার একটা বেসিক আপডেট আমি তোমাদের কাছে দিয়ে যাবো। আমরা স্যার এই আপডেটটা চাই, কারণ স্যার আমরা মানে স্যার অনেক কিছু আসলে স্যার হতে পারতো, অনেক কিছু হয়নি, কিন্তু স্যার যতটুকু হয়েছে আমরা চাই যে অতটুকু যাতে শেষ পর্যন্ত হবে। ওটা আমি আই রেসপেক্ট এভরিবডিজ ওপিনিয়ন। তোমার বক্তব্য অনুযায়ী আরো অনেক কিছু হতে পারতো, আমি আজকে তাই বলেছি, বেশ কিছু কাজ হয়েছে, কিছু বাকি কাজ। আবার আমি মনে করছি যে আমি আইনগতভাবে এই প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় আইনে জেতা শুরু করেছি। তার কারণ হচ্ছে আমার এই কাম্বারসাম প্রসেসটা মেনে চলা, এবং প্রথমবারের মতো আমাদের একজন লয়ার, ইউ অলসো আন্ডারস্ট্যান্ড, বিকজ উই আর অল ইন ইট টুগেদার। আমরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমরা সবাই মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার একজন লয়ার, ল ডিটেইলে একজন, জাস্ট একজন লয়ার। সেই একজনের জায়গায় এখন আমরা 9 জন বিশেষজ্ঞ লয়ার আমাদের প্যানেলে অন্তর্ভুক্ত করেছি। লয়ারদেরকে অনেক অনুরোধ করে আনা হয়েছে, কারণ তাদেরকে পূর্ণ বাজারি মূল্যে বেতন দেওয়ার ক্ষমতা আমার নেই। অর্থাৎ তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বেশিরভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা, সে অনুরোধ করে তাদের একটা গুডউইলের ভিত্তিতে তাদেরকে আমরা এঙ্গেজ করেছি, ভারী মানুষ, এবং তার ফলাফল পাওয়া শুরু করেছি। আমরা আরেকজন এডিশনাল ল অফিসার নিয়েছি, সেটাও এইবারই নেওয়া হয়েছে। আমাদের ল বিভাগকে এবং তদন্ত বিভাগকে একটা সম্পূর্ণ দুর্বল অরাজক অবস্থা থেকে আমরা একটা পর্যায়ে এখন আনার চেষ্টা করেছি। তার ফলাফলগুলো হচ্ছে যে আমরা এটলিস্ট ডকুমেন্টেশনটা এখন আমাদের ঠিক আছে। ইট ইজ টেকিং টাইম, বাট ইট ইজ অ্যাকচুয়ালি প্রডিউসিং গুড রেজাল্টস। এবং তুমি আর আমি আলাদা কেউ না, অর্থাৎ অবশ্যই ইউ হ্যাভ গট দ্য রাইট টু নো যে আমি ঠিক কোনটা কোন পর্যায়ে আছে। আই গিভ ইউ ফুল আপডেট। চার্জ গঠন করেছে কিনা এক্সাক্ট স্ট্যাটাস থেকে বলতে হবে। কোনো কোটা অ্যাকশন হয়েছে, কোনো কোটা চার্জ গঠন হয়েছে, আমি এক্সাক্ট স্ট্যাটাসটা আমাকে বলবো। আমাদের যেটা কনসার্ন, যেমন আমরা বিশ্ববিদ্যালয় জীবনে যেটা দেখছি, এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি টর্চারকে রিয়েলাইজ করা 2 জন প্রক্টর। এখন যে প্রক্টর আছেন, তার আগের যিনি জনাব গোলাম রাব্বানী, তারও আগের যিনি ডক্টর এম আমজাদ, এই 2 জনকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবনে কিংবা আমরা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগে যা কিছু জানছি, এই 2 জন ক্যাম্পাসে অ্যাটলিস্ট কয়েকশত টর্চারকে লেগালাইজ করছে, কয়েকশত টর্চারকে তারা বৈধতা দিয়েছেন। এবং এই ক্যাম্পাসের ছেলেমেয়েদেরকে আমাদের চোখের সামনে ছাত্রলীগ মারার পরে এরা শাহবাগ থানায় পুলিশে দিচ্ছে। এই 2 জনকেও আমরা দেখতেছি বিশ্ববিদ্যালয়ে একদম বহাল তবিয়তে। স্যার আমি কলাভবনের ছাত্র, আমি কলাভবনের এদিকে দেখি, তখন আমার কলাভবন ভালো লাগে। এটা স্যার মানে আপনি বলতে পারেন যে তুমি আবেগ তাই এনিওয়ে স্যার, না আমি না স্যার, কিন্তু স্যার এই 2 জন আর অনেকজন, এবং স্যার ফেসিলিটি হয়েছে স্যার ক্যাম্পাসে। যদি যখনই কাগজ আসবে আমি এই পুরো সিস্টেম চালু করে দেওয়া আছে। কাগজ জানো, তোমাকে আমি স্ট্যাটাস দিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী তোমার মতো কষ্ট করে নাও। 2 নম্বর পয়েন্ট, ডকুমেন্টেশন অনুযায়ী ঠিক যেতে হবে। অভিযোগ থাকলে অভিযোগ আসতে হবে। আমাদের ক্ষেত্রে একটা অভিযোগ এসেছিলেন, আমরা একজন তাদের একজন, যাদের নাম বলে তাদের একজনকে আমরা আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী যে ওই ডিপার্টমেন্টাল চেয়ারম্যানশিপ রোটেশন অনুযায়ী হয়, এটা রুটিন প্রসেস, এটা কোনো আলাদা সিদ্ধান্ত নিতে হয় না। একজন শেষ হলে তার রুটিন, তার পরবর্তী সিনিয়র, সেই হিসাবে কাগজ এসছে। যখনই অভিযোগটা এসছে আমরা সঙ্গে সঙ্গে অভিযোগের আমলে নিয়েছি। আমলে নিলে আমাকে আইন ঠিক রাখতে হবে। আমি যদি এই কাগজের ভিতরে এটা নিয়ে নিই, এটা আইনি কোনো ভ্যালিডিটি নেই। অতএব আমি কী করলাম, ওইটার ভিত্তিতে তখন আমরা আমাদের ল অফিসারকে জিজ্ঞেস করলাম যে এটা একটা অভিযোগ এসছে, এই অভিযোগটা আমি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে চাই। তখন আমাদেরকে ল অফিসার বললো যে এটা করতে হলে আমাকে অফিসিয়ালি চিঠি লিখতে হবে। প্রসেসটা ওইটা বলছি উদাহরণটা দেওয়ার জন্য,
যে আমরা তখন সরকারকে অফিসিয়ালি চিঠি লিখলাম, তার ভিত্তিতে আমরা অ্যাটর্নি জেনারেল দপ্তর থেকে এই ডকুমেন্টেশনটা আনলাম যে ওনার বিরুদ্ধে যে চলমান মামলা আছে। ওই ডকুমেন্টেশনটা আনলে একদম সার্টিফাইড কপি আনতে হবে। সেই সার্টিফিকেট কপির ভিত্তিতে আই ক্যান অ্যাক্ট, এবং সঙ্গে সঙ্গে 8 ঘন্টার মধ্যে আমরা অ্যাক্ট করেছি ওটা কিন্তু মুভ করাবো। সুতরাং যেখানে আছে আমরা চেষ্টা করছি, কিন্তু যেহেতু আমাকে একটা অফিস চালাতে হয়, আমাকে আমার ডকুমেন্টেশন ঠিক রাখতে হবে। কারণ এর বিরুদ্ধে কোনো সময় মামলা হলে যেন আমি নিজে বিরুদ্ধে না করি, আমার বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। আমি তো কোনো ব্যক্তি না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই হিসাবে যেন বিশ্ববিদ্যালয় যত বিরুদ্ধে না করি। বাট আমি হঠাৎ কথা মনে পড়লো দেখে ওটা বললাম। এরকম এই পথ খোলা আছে, এবং তোমাকে কমিটির নাম এবং আমাদের মেম্বারদের যে যোগ করার যে উপায়, এবং নতুন যে ল অফিসার আমাদের নেওয়া হয়েছে, ভেরি এফিশিয়েন্ট পারসন, অ্যাডভোকেট আনসার, নতুন করে আমরা তাকে এরা সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট দেখে আমরা অনুরোধ করে এনেছি। আর তাদেরকে তো আমি বাজার মূল্যে বেতন দিতে পারছি না, এবং এটাকে অনুরোধ করে আমি রীতিমতো কোনো ক্ষেত্রে আমি টেলিফোন করে ব্যক্তিগতভাবে দেখা করে অনুরোধ করে আমি এই প্যানেলটা তৈরি করেছি। এবং আমি আমার সাথেই চাই যে তোমরা সবাই তথ্যগুলো থাকো, তাদেরকে তো আমাদের সাথে রাখতে হবে। আর এটা তো একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, থেকে ধীরে ধীরে আমাদের আরও শক্তিশালী করতে হবে। তাই রিমেইন ডিপলি থ্যাঙ্কফুল ফর কামিং। ঠিক আছে, আপনি বলো না, বাট আমি এটা